হরে কৃষ্ণ। তো আমাদের দৃষ্টিতে ভগবান আছেন কিনা, আবার বিজ্ঞানীদের দৃষ্টিতে ভগবান আছেন কিনা, তো এই দুইটা বিষয় পর্যালোচনা করলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো যে কোন মতটা আমরা গ্রহণ করব। তো এখন আমরা দেখব যে আমাদের দৃষ্টিতে যে সৃষ্টির পিছনে যে একজন স্রষ্টা আছেন, তো সেটা আমরা কিভাবে বুঝবো। তো তার জন্য আমাদের একটু জ্ঞান খাটাইলেই হয় যে আমাদের সৃষ্টির পিছনে যে স্রষ্টা আছেন। তো এখন আমরা এটা পর্যালোচনা করব। তো দেখি যে আমরা কি দেখি যে সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন কিনা, আর যদি থাকেন তাহলে আমরা কিভাবে তাকে উপলব্ধি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি তো রাধেশ্যাম দাস, যিনি হচ্ছে আমাদের এই কুষ্টা তিনি রচনা করেছেন। তো আজকে আমরা জানবো যে মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর। এই রহস্যময় জগৎ যে কতটা গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে জানা আমাদের সকলেরই এটা বিবেচনা করা উচিত। কারণ বিজ্ঞানসম্মতভাবে আমাদের চারপাশে জগৎকে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা পরম বুদ্ধিমান স্রষ্টার হস্ত দর্শন করতে পারি। তো আমরা যে যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে ইউর অবজারভেশন বা আমাদের দৃষ্টিতে আমরা দেখব যে এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর কে রয়েছেন। তারপর বিজ্ঞানীদের দৃষ্টিতে সেটা বিজ্ঞানীরা কিভাবে দেখে যে কে একজন কারিগর রয়েছেন নাকি রয়েছেন না। তারপর $2 মিলিয়ন কোয়েশ্চেন বা লাখ টাকার প্রশ্ন, আপনাদের একটা দুইটা কুইজ হবে। যারা এই কুইজ টেস্টে অংশগ্রহণ করে আহ, যারা পাস করবেন বা কুইজ টেস্টে যারা বিজয়ী হবেন, তো $2 মিলিয়ন লাভ করবেন। অ্যাক্টিভিটি টাইম বা অনুশীলনী। তারপর হচ্ছে আবার প্রাইম ডিউটি, তো আমাদের মুখ্য কর্তব্য কি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আর আমরা আসি যে আসলে কি ভগবান রয়েছেন কিনা। তো কোন বিষয়টি আপনাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে ভগবান কিংবা কোনো পরম সত্তার অস্তিত্ব রয়েছে? কেন আপনি ভগবানের অস্তিত্বে বিশ্বাসী? তার কারণ যতগুলো পারা যায় আপনি খাতায় অথবা বইয়ে লিপিবদ্ধ করতে পারেন যে কেন আপনি বিশ্বাস করেন যে ভগবান রয়েছেন। আসলে কি ভগবান আছেন কিনা, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ভগবানকে খুঁজার বা অনুভব করার চেষ্টা করে থাকেন। এই সুশৃঙ্খল এবং সুন্দর জগৎ কে সৃষ্টি করেছেন এবং পালন করেছেন? আমাদের দৃষ্টিতে এখন আমরা দেখব যে এই জগৎ কে সৃষ্টি করেছেন বা পালন করেছেন। শিল্পের পেছনে একজন শিল্পী রয়েছে, সুন্দর সংগঠনের পিছনে একজন সংগঠক রয়েছে, সৃষ্টির পিছনে স্রষ্টা রয়েছে, নকশার পিছনে নকশাকার রয়েছে, শক্তির পিছনে শক্তিমান রয়েছে, আইনের পিছনে আইন প্রণেতা রয়েছেন। এখন আমরা এই বিষয়গুলা কিভাবে সংগঠিত হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমেই বিবেচনা করব যে আমরা যে যে অঙ্কন করা বা যারা চিত্রশিল্পী অনেক ধরনের ছবি এঁকে থাকেন, যেমন মোনালিসার বিখ্যাত ছবি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একটা ছবি, এটা কে এঁকেছেন? বন গেরার্ড। তারপরে ঝর্ণার একটা ছবি, থমাস স্যাঞ্চেজ। তারপরে একটা ফুলের তোড়ার একটা ছবি, হেনরি রোজাইও। তো এই ছবিগুলা যে এঁকেছেন একজন ব্যক্তি রয়েছেন। কিন্তু এখন আমরা যদি কল্পনা করি যে আমরা যে প্রকৃতিতে যে পাহাড়, ঝর্ণা, তারপর প্রকৃতির মধ্যে যে ফুল রয়েছে, এবং আমরা যে প্রকৃতপক্ষে মানুষ, তো এই যে আসল যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলা কে তৈরি করেছেন? একটু আগে আমরা দেখলাম যে একজন আহ শিল্পী একজন শিল্পী যে খুব নিপুণতার সাথে একটা ছবি আঁকেন। তো ছবিটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কেউ না কেউ এঁকেছেন। তাহলে এই যে মানুষ, পাহাড়, ঝর্ণা, ফুল, এই যে প্রকৃতিতে আমরা প্রকৃত বস্তু দেখতে পাই, তাহলে এটার পেছনে কে রয়েছেন? আপনাদের মনে কি প্রশ্ন জাগে? তাহলে এটার পিছনে অবশ্যই কোনো স্রষ্টা রয়েছেন।
যেমন এখানে আমরা দেখতে পাই যে ঝর্ণা, প্রকৃতিতে সুন্দর একটা ঝর্ণা রয়েছে। তো এটা এমনিতেই চলে আসেনি, বা কেউ এটাকে জাগতিক ভাবে সৃষ্টি করেনি। তাহলে এটা কোথায় থেকে আসলো এত সুন্দর? যেমন একটা ফুল, একটা কাগজের ফুল তৈরি করতে গেলে আমাদেরকে কতগুলা মাথায় চিন্তা করতে হয়। প্রথমেই আমাদের এই ফুল, একটা কাগজের ফুল তৈরি করতে গেলে কাগজ, আঠা, কেচি এবং বুদ্ধিমত্তা লাগে। কিন্তু এই প্রকৃতপক্ষে যে গোলাপ ফুল আমরা দেখতে পাই সুগন্ধি ছড়ায়, প্রকৃতির ফুলগুলোর সৌন্দর্যতা, জৈব কাঠামো, সুগন্ধি, আকার এবং রূপের আর কি কথা। তাহলে এগুলার পেছনে কে তৈরি করেছেন, আসল গোলাপটি কে বানিয়েছেন? তো আমাদের মনে অবশ্যই সেই প্রশ্নটা বারবার জেগে ওঠে। তো এর পিছনে আমরা একজন সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারি। তো আমরা কি বুঝতে পারলাম? যে শিল্পের পেছনে একজন শিল্পী রয়েছেন। তো যিনি খুব নিপুণতার সাথে প্রকৃতির মধ্যে আমরা অনেক বস্তু দেখতে পাই, যেমন মৌমাছি তার যে ঘর তৈরি করে, এমন সূক্ষ্মভাবে ঘরগুলা তৈরি করে, একটা ঘর থেকে আরেকটা ঘর খুবই একই পরিমাপের এবং খুব সূক্ষ্ম, এক সুতা এদিক সেদিক নেই। তাহলে এই মৌমাছি তাহলে কি করে এত সূক্ষ্মভাবে তিনি তার ঘরকে তৈরি করতে পারেন? তো সেগুলো অবশ্যই আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। যে পরমেশ্বর ভগবান অনুপম সৃষ্টির অনেক সরল এবং সুস্পষ্ট উদাহরণ রয়েছে। তো আমরা দেখতে পাই অতি ক্ষুদ্র আকৃতির জীবের মধ্যে সামাজিক ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে বজায় থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি একটি মৌমাছি উপনিবেশে পুরুষ মৌমাছিরা খুব সুন্দরভাবে তাদের রানী মৌমাছিটিকে দেখাশোনা করে। এটি ঘটে থাকে পুরুষ মৌমাছিদের দিনভর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, বিভিন্ন ফুল থেকে প্রচুর পরিমাণে মধু সংগ্রহের মাধ্যমে। তো আমরা দেখতে পাই যে প্রকৃতির মধ্যে খুবই একটা শৃঙ্খলা বজায় রাখছে। তাহলে এই যে মৌমাছি তার ঘর তৈরি করছেন খুব সূক্ষ্মভাবে। তো আজকাল আমরা দেখতে পাই যে যারা সিভিল ইঞ্জিনিয়ার, তাদেরকে একটা ঘর তৈরি করতে হলে কত বুদ্ধিমত্তার প্রয়োজন, কত হিসাব নিকাশ প্রয়োজন। কিন্তু মৌমাছি গুলা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, যার ফলে তারা এত সুন্দর, হ্যাঁ, সূক্ষ্মভাবে তাদের সেই মৌচাক তৈরি করে বা ঘর তৈরি করে। তো এটা খুবই প্রশ্নবিদ্ধ আপনাদের কাছে। তো আমরা দেখতে পাই যে একজন মা এবং তার শিশুর মধ্যে ভালোবাসার সম্পর্ক সম্পূর্ণরূপে এবং সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় অতি ক্ষুদ্র আকৃতি জীবদের মধ্যেও সেটা রয়েছে। যেমন পিঁপড়া। তো পিঁপড়ারা দলবদ্ধভাবে তারা এমন ধরনের একটা পাহাড় তৈরি করতে পারেন, তো যে পাহাড়টা খুবই উঁচু মানের, মানুষের দ্বারা এত সুন্দর এবং নিখুঁত ভাবে কখনো সেটা তৈরি করা সম্ভব নয়। যেমন মাকড়সা তার স্থাপত্য শৈলী দক্ষতার মাধ্যমে অতি অনুপম জাল তৈরি করে, যেখানে সে আশ্রয় নিতে পারে এবং বেঁচে থাকার জন্য শিকারকে ধরতে পারে। তো মাকড়সা এই যে তার জাল তৈরি করে এমন সূক্ষ্মভাবে, হ্যাঁ, সে এই যে গোলাকার যে একটা বাউন্ডারির মতো সে তৈরি করে। তো এটা কোনো বৈজ্ঞানিক ক্যালকুলেটরে হিসাব করার মাধ্যমে কি হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে দূরত্ব রয়েছে তারপরও তাদের 100টা এদিক সেদিক হয়ে যাবে। কিন্তু মাকড়সা এত সূক্ষ্ম এবং সুন্দরভাবে সে তার জাল তৈরি করে, যেটা খুবই অতি আশ্চর্যের বিষয়। তো আমরা দেখতে পাই যে যে রেশম পোকা, রেশম পোকা কি করেন, তিনি এমন ভাবে গুটি তৈরি করেন যে সেখান থেকে আমরা সেই সুতা সংগ্রহ করতে পারি। তাহলে এই যে প্রকৃতির মধ্যে যে এত শৃঙ্খলা রয়েছে, যে রেশম পোকা সেই রেশম সুতা তৈরি করতে পারে তার গুটি তৈরির মাধ্যমে। তারপরে আমরা দেখতে পাই যে ইঁদুররাও কি ছোট ছোট তারা ড্যাম তৈরি করতে পারে বা নদীতে বাঁধ তৈরি করতে পারে। তো তাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, তাহলে এগুলার পিছনে অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছেন, মানে স্রষ্টার পিছনে অবশ্যই একজন
কি রয়েছেন, খুব বুদ্ধিমত্তা কাজ করছেন। তাই এই জন্য আমরা বলতে পারি সৃষ্টির পেছনে একজন স্রষ্টা রয়েছেন। তো যদি স্রষ্টা না থাকতেন, এই যে এই ধরনের শিল্প নৈপুণ্যতা, হ্যাঁ, তো এটার সাথে কিসের সাথে তুলনা করা যায়, যে সোলার সিস্টেম যেরকম ভাবে মহাকাশের যে গ্রহ উপগ্রহ গ্রহগুলা রয়েছে, তাদের একটার মধ্যে আরেকটার যে দূরত্ব, এগুলা যে খুব সুশৃঙ্খল ভাবে দূরত্ব বজায় রাখছে, ঠিক এরকম আমরা প্রকৃতির ভারসাম্য, শিল্প নৈপুণ্যতা সেই সোলার সিস্টেমের সাথে তুলনা করতে পারি। এই জন্য আমরা বলতে পারি যে শিল্প নৈপুণ্যতা হচ্ছে সোলার সিস্টেমেরই একটা বাস্তব প্রতিফলন, যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে এগুলোর পিছনে একজন না একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তাহলে সে সৃষ্টিকর্তা কে? তা আমরা অবশ্যই সে সৃষ্টিকর্তাকে জেনে থাকবো। তো এজন্য আমরা বলতে পারি যে একটি সুন্দর সংগঠনের পেছনে একজন সংগঠক রয়েছেন। তো তদ্রূপ আমরা মনুষ্য সৃষ্ট চমৎকার অনেক বস্তুসমূহ দেখতে পাই। যেমন আমরা এখানে দেখতে পাই যে মনুষ্য সৃষ্ট অনেক কিছু, যেগুলা মানুষের দ্বারা আমরা সৃষ্টি করে থাকি। হরে কৃষ্ণ। তো আমরা মনুষ্য সৃষ্ট চমৎকার বস্তুসমূহ অনেকভাবে অনেক জায়গায় দেখতে পাই। যেমন তো আমরা দেখতে পাই যে জমকালো মোটর কার, কেউ সেটা উৎপাদন করেছে। নিত্য নতুন কম্পিউটার, কেউ সেটা তৈরি করেছে। অভিজাত গড়ি, কেউ তা একটা ডিজাইন করেছে। চমৎকার স্থাপনা, কেউ তা নির্মাণ করেছে। গগনচুম্বী ভবন, কেউ তা বানিয়েছে। রুচিশীল ভাস্কর্য, কেউ তা খোদাই করেছে। তো এই যে এই জগতের পিছনেও কি একজন পরম বুদ্ধিমান স্রষ্টা নেই? তো অবশ্যই এই স্রষ্টা রয়েছেন। তাহলে সে স্রষ্টাকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? তাহলে আমরা অবশ্যই বলতে পারি সৃষ্টির পেছনে একজন